নমস্কার, শুভ সন্ধ্যা। অনুমেয় পরিচালিত অভিশঙ্কা সিরিজের আজকের নিবেদন, চেনা মুখের আড়ালে কে। ঘটনাটার বেশ কয়েক বছর পেরিয়ে গেছে, কিন্তু মন থেকে যেন কিছুতেই মুছে ফেলতে পারি না। আজও সেদিনটার কথা মনে পড়লে সারা শরীর শিহরিত হয়ে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে অতীতের সেই বীভৎসতা। ছোট্ট গ্রাম থেকে আসা এক অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। অনেক অভাব অনটনের মধ্যেও বিটেক পড়ার স্বপ্নটা সার্থক করতে পেরেছিলাম। স্বপ্ন ছিল বড় শহরে চাকরি করার। সেই স্বপ্ন পূরণ করতে পারলেও বড় শহরে থাকার তিক্ত অভিজ্ঞতা সত্যি সারা জীবন মনে গেঁথে থাকবে। তখন বয়স হবে 25। দীর্ঘ 4 বছর বিটেক পড়াশোনা করেও কোনো চাকরি মিলছিল না। তৃষ্ণার্ত পথিকের মতো বিভিন্ন কোম্পানি ঘুরে বেড়ালেও বারংবার ব্যর্থ হচ্ছিল আমার প্রচেষ্টা। শুধু আমার বললে ভুল হয়, আমার 2 বন্ধু অনুপম আর রঞ্জনেরও ছিল সেই একই অবস্থা। আমরা 3 জনই দুর্গাপুরের একই কলেজ থেকে পাশ করি। পড়াশোনায় 3 জনই বেশ ভালোই ছিলাম, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসের কাছে আমরা সকলেই অসহায়। যখন আশা প্রায় ছেড়েই ফেলেছি, তখন আমাদের গ্রাম থেকে তলব এলো। আমাদের ডেকে পাঠিয়েছেন গ্রামের পঞ্চায়েত প্রধান শ্রী গোপাল চাটুর্যে। এমন জরুরি তলব পেয়ে না গিয়েও উপায় আছে। অতঃপর হাজির হলাম আমরা 3 জন। প্রসঙ্গত উল্লেখ্য, আমি শুভাশিস দত্ত এবং আমার 2 বন্ধু অনুপম সেন ও রঞ্জন মণ্ডল একই গ্রামের বাসিন্দা। ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা, ওঠা বসা এবং বড় হয়ে ওঠা আমাদের। 3 জনেই ছিলাম অত্যন্ত মেধাবী এবং খেলাধুলায় অসম্ভব পটু। গ্রামের সকলেই আমাদের এক ডাকে চিনত, শুভ, অনু, রঞ্জু। শ্রী গোপাল চাটুর্যের বাড়ি পৌঁছতে না পৌঁছতেই গ্রামের ছোট বড় সকলে ঘিরে ধরল আমাদের। ব্যাপারটা কিছুতেই বোধগম্য হচ্ছিল না। এমন সময় চাটুর্যে বাবুর প্রধান কর্মচারী জনার্দন বাবু এলেন। আজকে চাটুর্যে মশাই আপনাদের বসতে বললেন। এই বলেই সামনে 3টে চেয়ার এগিয়ে দিলেন। এই যে বসুন বসুন। এদিকে এত খাতির যত্ন দেখে আমরা হতবাকি হলাম বেশ কিছুটা। কিছুক্ষণ বাদে চাটুর্যে বাবু এলেন। শুনেছি তোমরা পরীক্ষায় বেশ ভালো ফল করেছো, চাকরির অনেক চেষ্টাও করছো, কিন্তু এই ছোট শহরে থেকে আমার মনে হয় না তোমাদের স্বপ্ন পূরণ হবে। কিন্তু বড় শহরে যাওয়ার জন্য বিশেষ অর্থকড়ি প্রয়োজন, কিন্তু সেটা তো। এই বলে আমি কিছুক্ষণ চুপ থাকলাম। চাটুর্যে বাবু আমার নীরবতার কারণ বুঝতে পেরে বললেন, আরে শুভ, কি যে বলো, তোমরা হলে এই গ্রামের গর্ব,
তাছাড়া তোমার বাবার সাথে আমার গভীর সম্পর্ক, সে কি আজ থেকে নাকি? তুমি হলে আনন্দদার একমাত্র ছেলে। আজ তোমার এবং তোমার বন্ধুদের পাশে দাঁড়াতে না পারলে বন্ধুত্বের অবমাননা করা হয়, বুঝলে শুভ? ওনার কথা শুনে বেশ কিছুটা আমতা আমতা করলেও পরবর্তীকালে আমরা 3 বন্ধুই ওনার পরামর্শে রাজি হই। উনি আমাদের বড় শহরে পাঠানোর জন্য যথেষ্ট ব্যবস্থা করেছিলেন। কিছুদিন পরই চাটুর্যেবাবুকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমরা 3 জন গ্রাম থেকে বিদায় নিলাম কলকাতার উদ্দেশ্যে। একই অচেনা শহর, কিন্তু উৎসাহ ছিল ভরপুর। শুনেছিলাম সে শহর অত্যন্ত জনবহুল, খুবই ব্যস্ত শহর। মনে অদ্ভুত ভয় করছিল ঠিকই, কিন্তু নিজের স্বপ্ন ও গ্রামের সকলের আশার কাছে ও কিছু না। অবশেষে কলকাতা পৌঁছলাম। তখন সন্ধে হয়ে গেছে। রাতটা কোথায় কাটাবো সেই চিন্তা করতে করতে নিউ টাউনের কাছে এসে জানলাম সেখানে অনেক ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়। কেয়ারটেকারদের সাথে কথা বলে বুঝলাম সেখানকার ফ্ল্যাট ভাড়া তুঙ্গে। এদিকে বেকার মানুষ, অত বেশি ভাড়া দেওয়ার মতো সামর্থ্য আমাদের ছিল না। সারাদিনের ক্লান্তির পর এমন অবস্থার সম্মুখীন হয়ে কোনো উপায় যখন ভেবে পাচ্ছি না, ঠিক সেই সময় হঠাৎ এক প্রাপ্তবয়স্ক ভদ্রলোক আমাদের কাছে এলেন। গম্ভীর স্বরে বললেন, নমস্কার, আমার নাম অখিল সরকার। সামনেই একটা ফ্ল্যাটের কেয়ারটেকার আমি। তোমাদের কি ফ্ল্যাট ভাড়া লাগবে? আমি কিছু বলার আগেই রঞ্জন বলে উঠল, হ্যাঁ হ্যাঁ কাকু, এই কিছুক্ষণ আগেই কলকাতায় এসে পৌঁছেছি। কিচ্ছু চিনি না, তারপর মাথা গোঁজার স্থানটুকুও পাচ্ছি না। রঞ্জনকে থামিয়ে আমি বললাম, কিন্তু আপনি জানলেন কি করে আমাদের ফ্ল্যাট লাগবে? ভদ্রলোক বললেন, অনেকক্ষণ ধরে তোমাদের দেখছি লাগেজপত্র নিয়ে এদিক ওদিক ছুটে বেড়াতে, তাই ভাবলাম যদি কিছু সাহায্য করতে পারি। আমার বন্ধুরা আমাকে ওই ফ্ল্যাটে যাওয়ার জন্য জোর করতে লাগলো। ভাড়াটাও আমাদের সাধ্যের মধ্যেই ছিল। অগত্যা সায় দিয়ে রওনা দিলাম। ভদ্রলোক নিউ টাউনের শেষ প্রান্তে এক জনবিরল জায়গায় আমাদের নিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখলাম অতি পুরনো একটি ফ্ল্যাট। দেওয়ালের রং উঠে গেছে, জানালা দরজাও বেশ ধুলোময় এবং প্রায় ভেঙে চুরে গেছে। আমি এই ব্যাপারে জিজ্ঞাসা করতে যাব, হঠাৎ ভদ্রলোক বললেন, ফ্ল্যাটের অবস্থা একটু খারাপ, কিছু মনে করো না, তবে সব রকম ব্যবস্থাই আছে, তোমাদের কোনো অসুবিধে হবে না। অনিচ্ছা সত্ত্বেও সেই ফ্ল্যাটে গিয়ে উঠতে হলো। ফ্ল্যাট নম্বর 13। ফ্ল্যাটের মেঝেতে পা রাখতে না রাখতেই লোডশেডিং হয়ে গেল। কোনো ক্রমে হাতের কাছে মোমবাতি পেয়ে তা জ্বালিয়ে ফেললাম। খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাব, তখনও কারেন্ট আসেনি। নতুন জায়গায় আমার আবার ঘুম আসে না। রঞ্জন আর অনুপম তখন অঘোরে ঘুমোচ্ছে।
হঠাৎ কার যেন একটা পায়ের শব্দ শুনতে পেলাম। বুঝলাম শব্দটা আসছে ব্যালকনি থেকে। মোমবাতি হাতে সেখানে পৌঁছতেই দপ করে তা নিভে গেল, অথচ হাওয়ার লেশমাত্র উপস্থিতি সেখানে ছিল না। পূর্ণিমার অল্প চাঁদের আলোয় যা বুঝলাম, একটা কালো ছায়ামূর্তি যেন আমার দিকেই মুখ করে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কে কে ওখানে? কিন্তু কোনো সাড়া পেলাম না। ভূত প্রেতে ভয় নেই আমার, তবে কি চোর? ছায়ামূর্তির দিকে এগোতেই কোনো একটা জিনিসে হোঁচট খেয়ে পড়ে গেলাম। অন্ধকারে তা ঠিক ঠাউর করতে পারলাম না। ওদিকে ছায়ামূর্তিও ততক্ষণে অদৃশ্য হয়েছে। একেই সারাদিনের ক্লান্তি, তাই এসব মনের ভুল ভেবে ঘুমিয়ে পড়লাম। পরদিন ভোরবেলা অখিলবাবু এলে ওনাকে জিজ্ঞাসা করলাম উনি গত রাত্রে এসেছিলেন কিনা। উনি বললেন, আমার তো তাড়াতাড়ি ঘুমোনো অভ্যেস, তাছাড়া অত রাতে ব্যালকনিতে কি বা করব আমি? শুনে সে বিষয়ে আর মাথা না ঘামিয়ে ব্রেকফাস্ট সেরে জব ইন্টারভিউয়ের জন্য রওনা দিলাম। এভাবে বেশ কিছুদিনের মধ্যেই সল্টলেকে এক বড় কোম্পানিতে আইটি ডিপার্টমেন্টে আমি আর অনুপম চাকরি পেলাম এবং রঞ্জন পেল অন্য এক কোম্পানিতে। যাতায়াতটা সবসময় একসাথেই করতাম আমরা। দিনও কাটছিল বেশ, কিন্তু প্রতি রাতেই কখনো ব্যালকনি থেকে কারো হাঁটার শব্দ, আবার কখনো কাঁচের জিনিস ভাঙার শব্দ প্রায়শই শোনা যেত। অনেক খুঁজেও কিচ্ছু পাইনি আমরা। একদিন অফিস থেকে ফেরার সময় অনুপম এসে বলল, রঞ্জনকে আজ দেখতে পেলাম না, ও বোধহয় এখনো ছুটি পায়নি। আমিও আর তাই ওকে ফোন করিনি, ব্যস্ত আছে এই ভেবে। সেদিন আমি আর অনুপমই ফ্ল্যাটে ফিরেছিলাম, কিন্তু ফিরে এসে দেখলাম রঞ্জন আগেই সেখানে উপস্থিত ছিল এবং ব্যালকনির এক কোণায় চুপ করে বসেছিল। আমি জিজ্ঞাসা করলাম, কখন এলি তুই? আর এভাবে এখানে চুপ করে বসে আছিস যে? তাছাড়া ফ্ল্যাটের চাবি তো আমার কাছে, তবে তবে তুই ভেতরে ঢুকলি কিভাবে? এসব বলতে বলতে দেখলাম ও আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে এবং মুচকি মুচকি হাসছে। অনুপম জিজ্ঞাসা করল, কিরে, কি হয়েছে তোর? এরকম হাসছিস কেন? কিন্তু কারো কোনো কথার উত্তর ও দিল না। কিছুক্ষণ বাদে গম্ভীর গলায় বলে উঠল, আমি এখন একটু ঘুমোবো। রঞ্জন একটু রসিকপ্রিয় মানুষ, তাই ওর কথাবার্তায় আমরা গভীরভাবে আলোকপাত করিনি। সেদিন রাত্রে রাত প্রায় 2টো নাগাদ হঠাৎ আমার আবার ঘুম ভেঙে গেল। উঠে দেখি রঞ্জন আমার বিছানায় বসে আমার দিকে চোখ পাকিয়ে এমনভাবে তাকিয়ে আছে যেন আমি কোনো অপরাধী।
এবার বেশ কড়া মেজাজে বলে উঠলাম, এখানে এভাবে বসে কি দেখছিস? আর চোখগুলোই বা অমন কেন? ঘুম নেই রাতে? ইতিমধ্যে ও আমার কানের কাছে কখন এসে ফিসফিসিয়ে বলে উঠল, আমার অনেক কাজ, অনেক কাজ। শুনি গা শিরশিরিয়ে উঠল। এমন কণ্ঠস্বর এর আগে রঞ্জনের গলায় কোনো দিনও শুনিনি। আরও একটা ব্যাপার লক্ষ্য করলাম, ওর শরীর থেকে কেমন যেন একটা পচা দুর্গন্ধ বেরোচ্ছে। আমি ওকে জোর করে টেনে নিয়ে গিয়ে ওর বিছানায় শুইয়ে দিলাম এবং আমিও যথারীতি আবার নিজের স্থানে ফিরে এলাম। কিন্তু সেদিন দু চোখের পাতা এক করতে পারলাম না কিছুতেই। পরদিন যখন আমরা অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছি, রঞ্জন জানালো ওর শরীর ভালো নেই, তাই ছুটিতে আছে। আমরা সে বিষয়ে বার কয়েক প্রশ্ন করলেও কোনো উত্তরই ও সঠিকভাবে দিল না। অতঃপর আমি আর অনুপম অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর অফিস থেকে ফিরে এসে যা দেখলাম তা কল্পনার বাইরে। বাজার থেকে কিনে আনা কাঁচা মাংস গোগ্রাসে গিলছে রঞ্জন এবং সারা শরীরে কালো ক্ষতের দাগ। আমরা ওর কাছে পৌঁছতে না পৌঁছতেই ও ছিটকে বেরিয়ে গিয়ে বাথরুমের দরজা লক করে দিল। হাজার চেষ্টা করেও আমরা তা খুলতে পারলাম না। ভেতর থেকে হাসি কান্না মিশ্রিত এক বিকট শব্দ শোনা যাচ্ছিল, যা রীতিমতো ভয়াবহ। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে প্রবেশ করতেই যা দেখলাম তা দেখে আমাদের চক্ষু চড়ক গাছ। সারা মেঝেতে রক্তের দাগ, নল থেকে জলের পরিবর্তে রক্তের স্রোত বয়ে চলেছে। তার এক কোণে রঞ্জন দাঁড়িয়ে, ঠিক যেভাবে ব্যালকনির ছায়ামূর্তিটি প্রথম আবিষ্কার করেছিলাম। ওর নাম ধরে বার চারেক ডাকলাম, রঞ্জন, রঞ্জন, এই রঞ্জন, রঞ্জন। এরপর ও যখন ঘুরে দাঁড়ালো, সে দৃশ্য আজও দুঃস্বপ্নের মতো আমাকে তাড়া করে বেড়ায়। দেখলাম ঝলসে যাওয়া এক দেহ আমাদের সামনে দাঁড়িয়ে, যার চোখ নাক মুখ কিছুই ঠিক করে বোঝা যাচ্ছে না। সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে, হৃৎপিণ্ড দেহের বাইরে বেরিয়ে এসেছে। তাহলে কি কোনো অশরীরী আত্মা রঞ্জনের ওপর ভর করেছে? এই সব ভাবনার মধ্যেই হঠাৎ রুমের টেলিফোনটা বেজে উঠল। ফোন ধরে কাঁপা কাঁপা গলায় হ্যালো বলতেই ও প্রান্ত থেকে কাটা কাটা আওয়াজের মাঝে এক চেনা কণ্ঠস্বর শুনতে পেলাম যেন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছিস? আমি রঞ্জন রে। তোর ফোনটা অনেকদিন ধরে ট্রাই করেও পেলাম না, তাই ল্যান্ডলাইনে ফোন করলাম। আর বলিস না, মায়ের শরীরটা হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় আমাকে গ্রামে ফিরতে হয়েছিল রে সেদিন। ফোনে চার্জ না থাকায় কিচ্ছু জানাতে পারিনি। মা এখন অনেকটাই নর্মাল। আমি 2-1 দিনের মধ্যে ফিরছি। কথাগুলো শোনার পর হাত থেকে রিসিভারটা ধপ করে পড়ে গেল। বুকের মধ্যে
কেউ যেন ধমাধম হাতুড়ি পিটতে শুরু করেছে। চিৎকার করে বলে উঠলাম, তবে তবে এ কে? ইতিমধ্যেই অনুপম দরজার খিল নিয়ে ভয়ানক মূর্তিটার দিকে আঘাত করতে যেতেই মুহূর্তের মধ্যেই ওই বিভৎস চেহারারূপী পিশাচটা অনুপমের গলা চেপে ধরে এক ধাক্কায় ওকে ব্যালকনি থেকে ছুঁড়ে ফেলে দিল। হঠাৎ দেখলাম পিশাচটার ধর থেকে মাথা আলাদা হয়ে নিচে ঝুলে পড়ল। ব্যাস, আর কিচ্ছু মনে নেই। এরপর টানা 1 সপ্তাহের ট্রমা কাটিয়ে যখন সেন্স ফিরল, দেখলাম আমার বাড়ির লোকজন আর অফিস কলিগরা আমার সামনে ভিড় করে দাঁড়িয়ে। কিছুটা ধাতস্থ হওয়ার পর ওদের মুখ থেকে যা শুনলাম তা এই: বছর 10 আগে 1 বছর 26-এর ছেলে ওই ফ্ল্যাটে উঠেছিল আমাদেরই মতো চাকরি বাকরির খোঁজে, কিন্তু ইঁদুর দৌড়ের মাঝখানে ও ঠিক শুয়ে উঠতে না পারায় দিন দিন হতাশাগ্রস্ত ও মানসিক অবসাদে ভুগে শেষে একদিন নিজেকে শেষ করার জন্য গায়ে আগুন ধরিয়ে দেয়। তারপর থেকেই ওই ফ্ল্যাটে যারাই উঠেছে তারাই বিভিন্ন অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছে। তাই ফ্ল্যাটটি দীর্ঘদিন যাবৎ তালাবন্ধ অবস্থায় পড়েছিল। সব শুনে আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু এত সব কিছু জেনেও ফ্ল্যাটের কেয়ারটেকার অখিল সরকার কেন ওখানে নিয়ে গেলেন আমাদের? তখন ওরা জানালো, সেদিন ওই ছেলেটিকে বাঁচানোর জন্য অখিলবাবু এগিয়ে এলে তিনিও অগ্নিদগ্ধ হয়ে মারা যান। সব শুনে আমি কিছু বলার ভাষা হারিয়েছিলাম। এরপর ঘটনার বহু বছর পেরিয়ে গেছে, জীবন আবারও ছন্দে ফিরেছে, কিন্তু অনুপমের শূন্যতা আজও আমাদের মনে হাহাকার সৃষ্টি করে। জীবনের মায়া কাটিয়ে উঠতে পারলেও বন্ধুত্বের মায়া আজও অনুপম কাটিয়ে উঠতে পারেনি। তাই আজও অমাবস্যার রাতগুলোয় আমার ঘরের নীলচে আলোয় ডেস্ক টেবিলে যখন ওকে দেখি, সেদিনের ভয়াবহ দৃশ্য আজও দুঃস্বপ্নের মতো চোখে ভেসে ওঠে। আপনারা এতক্ষণ শুনছিলেন চেনা মুখের আড়ালে কে। গল্পের রচয়িতা শ্রেয়া সাধু, রঞ্জনের ভূমিকায় সায়ন, অনুপমের ভূমিকায় সতীনাথ, চাটুর্যে মশাইয়ের ভূমিকায় শোভন, অখিল সরকারের ভূমিকায় অরি, জনার্দনের ভূমিকায় দৈবিক, গল্পের সূত্রধার ও শুভর ভূমিকায় আমি প্রণব, ভয়েস ও ভিডিও এডিটিং সহেলি, পোস্টার এডিট সতীনাথ।